হাতে দিই মাল শেষ আর নাই। আপনারা জানেন আব্দুল্লাহ আমাকে 24 সালে গ্রেফতার করে 9 দিন রিমান্ডে রেখে নির্যাতন করা হয়, যার কারণে আমার বাম কানটি প্রায় নষ্ট হয়ে গেছে। ডাক্তার আমাকে কথা বলতে নিষেধ করেছে, কিন্তু কথা না বলে তো চলতেছে না, বলতেই হচ্ছে। ভাইরা আমার, ওই যে সাইদ ভাই বললেন ওনার দল নেই, নেতা নেত্রী নাই, কি করবেন? ওনার দলটা কিন্তু নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। আমরা চাই সবাই মিলে রাজনীতি করব, যার কথা শেষে বলবে, জনগণ সিদ্ধান্ত নেবে কারা রাষ্ট্র পরিচালনা করবে। তো ওনাদের দলের সঙ্গে আমাদের আদর্শগত বিরোধ আছে, কিন্তু একটি বিষয় মিল আছে, সেটি হচ্ছে ওনাদের দল এবং আমাদের দল দুটি দলই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। ওনারা মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। ওনারা আমাদের নির্বাচনের মাঠে থাকলেও ওনাদের সঙ্গে আমাদের লড়াই হতো, নির্বাচনটাও সেরকম হইত জমজমাট নাকি। এখন তাদের সঙ্গে আমাদের নির্বাচন হচ্ছে, তারা হচ্ছে স্বাধীনতার বিপক্ষের শক্তি। 71-এ তারা এই দেশে যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে, মা বোনের উপর নির্যাতন করেছে, সেটা এই দেশের প্রবীণ যারা আছেন তারা সবাই জানেন। তারা মূলত স্বাধীনতাই বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস করে না। স্বাধীনতার কথা জিজ্ঞাসা করলে বলে, যারা রাখেন তো 54 বছরের পুরনো বস্তা বস্তা ইতিহাসের গল্প। যারা এই দেশের স্বাধীনতার স্বীকার করে না, তারা আবার ক্ষমতা যে দেশ চালাতে চায়। আপনার সঙ্গে আবার বিরোধ থাকতে পারে, আমার সঙ্গে আপনার বিরোধ থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু স্বাধীনতার ব্যাপারে সবাই আপোষহীন, আমরা সবাই ঐক্যবদ্ধ। যে কোনো মূল্যে এই দেশের স্বাধীনতা আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমরা 24-এর গণ আন্দোলনের সুফল ভোগী, কিন্তু 24 আমরা 71-কে বাদ দিয়ে আমরা 24-কে মূল্যায়ন করি। আগে 71, তারপরে 24। যাই হোক, সামনে ভোট হবে আগামী মাসে 12 তারিখে। এই ভোটটা মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভোট। কারা রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, কারা দেশ চালাবে, সে ব্যাপারে শুধু সিদ্ধান্ত নয়। যদি আজকে যারা বাংলাদেশের পতাকাকে বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতাকে সম্মান করে না, তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, তাহলে কি আপনারা মনে করেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে? মায়ের আমার, তারা প্রতিনিয়ত মিথ্যা কথা বলে। তাদের লেবাস পোশাক দেখলে মনে হয় একজন হুজুর, প্রত্যেকে একজন হুজুর। তাদের দলের যে প্রেসিডেন্ট ডাক্তার শফিক, নায়েবে আমির ডাক্তার তাহের, সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, এরা কি আলেম? ডাক্তারি পড়ে আলেম কোথায় তৈরি হয়? এখানকার প্রাইমারি স্কুলে কি আলেম তৈরি হয়? হাই স্কুলে আলেম তৈরি হয়? আলেম তৈরি হয় বাহির দিয়া মাদ্রাসায়, গোপালগঞ্জের শামসুল উলুম মাদ্রাসায়, চিটাগাংয়ের হাটহাজারী মাদ্রাসায়, ঢাকার লালবাগ মাদ্রাসা, নাকি ভারতের দেওবন্দে। এই 3 হুজুরের এক হুজুরে কিন্তু মাদ্রাসায় পড়ে নাই। ওনারা ফতোয়া দেয়
ওনাদের মার্কা ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, তাই না? সাদর মসজিদের ইমাম আমাদের বাইরে যেতে পারি, মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান, উনি হাফেজ। আমি ওনারা বললাম বয়স তো হয়ে গেল প্রায় 70 বছর, মুফতি সাহেব মরে যাবো যে কোনো সময়, কত ন্যায় অন্যায় করছে আল্লাহ জানে, তবে আমি বেহেশতে যাওয়ার একটা লাইন করে বলেছি। কিভাবে লাইন করছে আমাকে, যে বড় বড় হুজুররা বলে ওনাকে মার্কা পাল্লা মার্কা ভোট দিতে বেহেশতে চলে যায় মানুষ, নাউজুবিল্লাহ। আমাকে নাউজুবিল্লাহ কারণে আপনি আর অন্য কাজ যাবেন, তাহলে বিষয় কয় জাহান্নাম এবং জান্নাতের মালিক হচ্ছে একা। তো আল্লাহকে ওনাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছে নাকি, বেহেশত বেসো দোজখ বেসো, কি বলে? ওনারা হিন্দুদেরকে বলে যে তোমরা পাল্লায় ভোট দিলে স্বর্গে যাবে। হিন্দুরা বলে কেমনে? কয় তোমাদের দেব দেবীর সাথে কথা হয়ে গেছে। তোর দেব দেবীর আপনি পাইলেন কোথায়? কয় তুমি বিশ্বাস না করলে ভোট দাও, ভোট দিয়ে মরে পরীক্ষা করে যাবো, ভোট দিয়ে মরে যাবো তুমি স্বর্গে যাও কিনা। এরা হচ্ছে ভণ্ড, প্রতারক, মিথ্যা কথা। মিথ্যা কথা যারা বলে তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। তোমরা মুনাফিকদের থেকে দূরে থাকো। মুনাফিকদের স্থান হবে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের সর্বনিম্ন পর্যায়ে। সেদিন এই মুনাফিকদেরকে সহায়তা করার জন্য কেউ থাকবে না। আমরা কি মুনাফিকদের সঙ্গে থাকবো? এই মুনাফিকদেরকে প্রতিহত করতে হবে। আর একটি গোষ্ঠী আবার বের হয়েছে, স্বতন্ত্র গোষ্ঠী, ভারী টাকা পয়সা ছড়াইতেছে। স্বতন্ত্র থেকে প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রী যে কত ধরনের সাপোর্ট লাগে, 151। আমাদের এখানে 2-1 স্বতন্ত্র দেখে মনে হইতেছে ওরা নিজেরাই 151 জন। হ্যাঁ, ইন্ডাস্ট্রি বানাবে, কি কি বানাবে, বড় বড় কথা কইতেছে, আর টাকার তলে তলে টাকা বাড়তেছে। এই এলাকায় সবচেয়ে বেশি টাকার মালিক যে, তার নাম হচ্ছে কাজী সিরাজুল ইসলাম। সেই ভদ্রলোক এমপি ছিল। সেই ভদ্রলোক এই 3 উপজেলাতে প্রচুর দান খরচ করছে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির। তার দানের পরিমাণ 100 কোটি টাকা। ওই ভদ্রলোক স্বতন্ত্র নির্বাচন করেছিল, জামানতের টাকাও পায়নি। আবু জাফর সাহেব বহু রাজনীতি করেছেন, 13-14 বার দল পাল্টিয়েছেন, 3-4 বার এমপি হয়েছে, কাজ কাম তো কিছু না কিছু করছে। গত বছর শেখ হাসিনার সাথে একটা লাইন টাইন করে দল একটা বানায় 14 কোটি টাকা নিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়াইছিল, জামানত পাইছে, কিন্তু এইগুলোর ভাবন হইতেছে এরা সরাসরি এমপি না প্রধানমন্ত্রী হয়ে যাবে। আপনাদেরকে আমি অনুরোধ করি, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে ধানের শীষকে জেতানোর দরকার। ধানের শীষ জিতে গেলে আওয়ামী লীগও জিতে যাবে। ধানের শীষ জিতে গেলে এদেশের স্বাধীনতাকামী সমস্ত মানুষ জিতে যাবে ইনশাআল্লাহ। আর আমি এমপি হইলে, আমি আগে একবার এমপি হয়েছিলাম, সংসদ থেকে নাই, আপনারাই আমার ভোট দিয়ে হাতি মার্কা এমপি বানিয়েছিলেন। সংসদ টিকানোর দায়িত্ব তার আমার না, নাকি আমি পারি একা একা?
ওই যে কদিন সংসদ ছিল সে কদিন সবাই আমাকে দেখেছে। আল্লাহ যদি রহমত করে আমি যদি আপনাদের এমপি হতে পারি, তারেক সাহেবের নির্দেশ পরিষ্কার, 17 বছর পর এদেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক পরিবারের সন্তান তারেক রহমান গত 25 তারিখে ঢাকার পূর্বাঞ্চলে কোটি মানুষের ভিতরে যে যুগান্তকারী বক্তব্য রেখেছেন, সেখানে নাই কোনো হিংসা, নাই কোনো বিদ্বেষ, নাই কোনো হুমকি আমকি ধমকি আছে নাকি? উনি বললেন আফ্রিকান এক নেতা তার মতো করে, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য কান্ট্রি, আমার একটা পরিকল্পনা আছে দেশের জন্য। পাহাড় থেকে সমতল ভূমি পর্যন্ত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলে একসঙ্গে মিলেমিশে থাকতে চাই। আমরা অতীতে কি ঘটেছে সেটা নিয়ে মাথা ব্যথা করতে চাই না। আমরা চাই সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা কোনো হিংসা করব না, বিদ্বেষ করব না, কোন নিরীহ মানুষের বাড়িতে পুলিশ লেলিয়ে দিয়ে তাকে অযথা হয়রানি করব না। আমরা এই রাষ্ট্রটাকে পুলিশ রাষ্ট্র বানাতে চাই না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই দেশটাকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। আমরা ক্ষমতা গেলে প্রথম 1.5 বছরে 1 কোটি বেকার যুবক যুবতীকে আমরা চাকরি প্রদান করব। আওয়ামী লীগের ভাই বোনদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, কারণ যে ছেলেটি বা যে মেয়েটি মেধা তালিকায় প্রথম হবে, সে যদি আমাদের দলের বিপক্ষেও যদি হয়, সে যদি কোনো আওয়ামী পরিবারের হয়, আমরা তাকে চাকরি দিব। কারণ তার বাবা আওয়ামী লীগ করতে পারে, অন্য দল করতে পারে, সেটা কোনো অপরাধ আমরা মনে করি না। তারপরে যদি অপরাধ হয়, সেই কারণে এই মেধাবী ছেলে মেয়ে, তার যে সার্ভিস, তার যে মেধা, সেই মেধা থেকে এই দেশকে আমরা বঞ্চিত করতে পারি না। পরিষ্কার তারেক সাহেবের আচার আচরণ দেখেছেন, ওনার কথাবার্তা শুনেছেন, শিক্ষণীয়। ইনশাআল্লাহ আমাকে ডেকেছিলেন, আমার সঙ্গে আমার মতো আরো এমপি ক্যান্ডিডেট ছিল। সারাদিন মিটিং করে আসার সময় হাতে একটা ইনভেলপ ধরা দিলাম। আমি এমপি হলে কি করবো এই এলাকায়, আমি তো অবাক। আমি এমপি হলে কি করবো এটা তো আমি এখন পর্যন্ত সিদ্ধান্তই নিয়ে যাই, কিন্তু উনি সিদ্ধান্ত নিয়েছেন। ওনার টিম এই এলাকায় কাজ করেছে, কি কি জিনিস জরুরি ভাবে দরকার সেগুলো তালিকা করেছে। নদী ভাঙ্গন 86 কিলোমিটার এলাকা, দিগলের থেকে শুরু করে ডোমান ইউনিয়নের নিকুঞ্জপুর পর্যন্ত অসংখ্য মানুষ প্রতি বছর বাড়িঘর বাস্তবিকতা হারাচ্ছে। সর্বপ্রথম কাজ হবে আমাদের নদী ভাঙ্গন রোধ করা। দ্বিতীয় কাজ হবে 3টি সরকারি গোয়ালঘর আলবাডাঙ্গা, বলমারী এবং মধুখালীতে, যেটাকে আমরা হসপিটাল হিসাবে জানি। ওই গোয়ালঘর 3টাকে পরিকল্পিত ভাবে আধুনিক হসপিটালে রূপান্তরিত করা, যেখানে মানুষ বিনামূল্যে চিকিৎসা পাবে। বেডের সংখ্যা বৃদ্ধি করা হবে, কোন রোগীকে মাটিতে রাখা হবে না। জরুরি রাস্তার ভিতরে সাদর থেকে ডুবরা এই রাস্তা নাম আছে, আমার দেখে তো চোখ বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি রাস্তাটা তো এই এলাকাকে সাদরের সঙ্গে কানেক্ট করছে, সেই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে। মসজিদ, অসংখ্য মসজিদ, মন্দির, স্কুল, যেখানে গৃহ দরকার, বিল্ডিং দরকার, সেখানে দলীয় বিবেচনা করা হয়েছে। মধুখালীতে পঞ্চপল্লীতে একটা স্কুল আছে, গার্লস স্কুল,
17 না 18 বছর আগে তৈরি হচ্ছে, ওটা বিভক্ত হয় নাই। শিক্ষকরা শিক্ষকতা করে, ভাইরাল হয়েছিল এই বক্তব্যটা। তার এক স্কাইপিতে কথা হলো, আপনার কি